আসসালামু আলাইকুম এসএসসি 2026 ব্যাচ কি খবর তোমাদের। আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম ইম্পর্টেন্ট কিছু পোয়েমস আর এখান থেকে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স। যেই কোয়েশ্চেন্স গুলো যদি তুমি সলভ করে যাও তাহলে একদম পরীক্ষায় ফুল মার্কস পাবেই পাবে এবং A+ কেউ আটকাতে পারবে না। তাহলে চলো কথা না বাড়িয়ে পোয়েমস গুলোতে চলে যাই। আমি তোমাদেরকে আজকে শুরুতে দেখাবো কিছু শর্ট সামারি এবং তারপরে ঝটপট করে আমি তোমাদেরকে কোয়েশ্চেন্স আনসার গুলো দেখিয়ে দিব। পোয়েম ইজ অ্যাবাউট ফাইন্ডিং হোপ ওয়েন লাইফ ফিলস ইউজলেস। অর্থাৎ এই কবিতাটি মূলত হতাশার মাঝখানে একটা আশার আলো দেখায় বা আশা খুঁজে নিয়ে আসে। অ্যাট ফার্স্ট মানে শুরুতেই দ্য পোয়েট ইজ স্যাড, মানে কবি অনেক স্যাড ছিল, অর্থাৎ মন খারাপ ছিল বা বিষণ্ণ ছিল, বিকজ হি সিজ মেনি ফুলিশ পিপল অ্যান্ড ফিলস হিজ ওন লাইফ ইজ এ ফেলিয়ার। এর কারণ হচ্ছে সে তার চারপাশে এমন কিছু বোকা ব্যক্তি দেখতে পান আর যার কারণে তার নিজের লাইফটাকে হচ্ছে অনেকটা বেশি ব্যর্থ মনে হয়। হি আস্ক হোয়াট ইজ দ্য গুড অফ লিভিং, সে তখন নিজেকে প্রশ্ন করতে থাকে যে এইভাবে বেঁচে থাকার লাভ কি। বাট দেন হি ফাইন্ডস এ বিউটিফুল অ্যান্সার, আর এরপরে সে একটা সুন্দর অ্যান্সার খুঁজে পায়, একটা সুন্দর উত্তর খুঁজে পায়। কি উত্তরটি? লাইফ ইটসেলফ ইজ দ্য পারপোজ, অর্থাৎ বেঁচে থাকাটাই হচ্ছে আমাদের জীবনের আসল উদ্দেশ্য। হি কম্পেয়ার্স লাইফ টু এ পাওয়ারফুল প্লে অ্যান্ড সেইজ দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ। সে আমাদের জীবনকে একটা পাওয়ারফুল প্লে অর্থাৎ একটা বড় নাটক বা একটা শক্তিশালী নাটকের সঙ্গে তুলনা করেছেন এবং সেইখানে এই পৃথিবীটা হচ্ছে একটা স্টেজ মানে মঞ্চ, মানে পৃথিবীটা হচ্ছে একটা মঞ্চ, সেখানে আমাদের যে লাইফ, আমাদের যে জীবন, সেটা হচ্ছে এক একটা বড় নাটক। উই আর অল হেয়ার টু কন্ট্রিবিউট এ ভার্স, অর্থাৎ আমরা এখানে এসেছি বা এই পৃথিবীতে এসেছি এই নাটকে একটা নতুন করে লাইন যোগ করতে। দিস মিনস এভরি পার্সন ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড এভরিওয়ান হ্যাজ এ ইউনিক রোল টু প্লে ইন দিস ওয়ার্ল্ড। এটার মানে হচ্ছে যে প্রত্যেকটা মানুষই এই পৃথিবীতে যারা এসেছে প্রত্যেকটা মানুষই কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেরই একটা ইউনিক রোল প্লে করতে হয়, অর্থাৎ প্রত্যেকেই এই নাটকের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো মোটামুটি এই পোয়েমটার মেন কথা কি জানো? শুরুতে কবি অনেক বেশি হতাশ ছিল আর সে বিষণ্ণ ছিল, কারণ তার আশেপাশে যে মানুষগুলো দেখা যায় বেশিরভাগই হচ্ছে নির্বোধ, স্বার্থপর, স্বার্থান্বেষী মানুষ বেশি দেখা যেত। আর সে নিজেকে তখন প্রশ্ন করতো যে কি লাভ এই জীবনে। তো পরবর্তীতে সে নিজেই একটা উত্তর খুঁজে পায়, যেখানে সে বলে এই পৃথিবীটা হচ্ছে একটা স্টেজ, একটা মঞ্চ, আমাদের জীবন হচ্ছে একটা নাটক, আর আমরা আসি এই নাটকের মধ্যে এক একটা লাইন যোগ করতে। এখন আমরা চলে যাব এই কবিতার কিছু ইম্পর্টেন্ট মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরে। প্রথম যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে কি, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য পাওয়ারফুল প্লে, মানে কবি এই কবিতার মধ্যে পাওয়ারফুল প্লে বলতে কি বুঝিয়েছে। সো উত্তর হচ্ছে ইট ইজ এ মেটাফর ফর লাইফ অ্যান্ড হিউম্যানস। মেটাফর মানে কি? রূপক। আমরা এমন অনেক সময় একটা সুন্দর জিনিস বা যাই পাই না কেন আমরা একটা শব্দ দ্বারা সেটাকে বোঝানোর চেষ্টা করি, সেটা সুন্দর অর্থে বা অন্যান্য যে কোনো অর্থেই হোক। সো মেটাফর হচ্ছে ওইটা, আর এখানে ব্যবহার করা হয়েছে পাওয়ারফুল প্লেটাকে আমাদের জীবন বা হচ্ছে একটা ইতিহাসের রূপক হিসেবে। ইট শোজ দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক এ গ্র্যান্ড স্টেজ, আর এটা আসলে দেখায় যে পৃথিবী হচ্ছে একটা বিশাল মঞ্চ, ওয়ার লাইফ কন্টিনিউস টু পারফর্ম ফরএভার, যেখানে কিনা আমাদের জীবন চিরকাল ধরে অভিনয় চালিয়ে যায়। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য পোয়েটস অ্যাডভাইস ইন দ্য পোয়েম। কবির এখানে উপদেশটা কি ছিল, মানে সে তার কবিতার মাধ্যমে কোন উপদেশ দিয়েছে বা কি উপদেশ তুলে ধরেছে। দ্য পোয়েট অ্যাডভাইসেস দ্যাট being alive is a great privilege, অর্থাৎ আমরা যে বেঁচে আছি এটাই তো আমাদের বড় একটা সুযোগ। He encourages us to contribute something meaningful to the ওয়ার্ল্ড। সে আমাদেরকে বলেছেন বা আমাদেরকে উৎসাহিত করেছেন এই পৃথিবীতে অর্থবহ কিছু লাইন যোগ করার। ওই যে সে বলেছিল যে পৃথিবী হচ্ছে মঞ্চ, মানুষ এখানে এক একটা লাইন যোগ করতে আসে, ঠিক সেম ভাবে এই কথাটা বলা হয়েছে। এখানে ভার্স বলতে বোঝানো হয়েছে যে তোমাকে তোমার জীবনে এমন কিছু ভালো কাজ করতে হবে, অর্থাৎ গুড ওয়ার্ক, ভালো কাজ বা ভালো কিছু করতে হবে যা দ্বারা তোমাকে চিনবে বা তুমি পৃথিবীর খাতায় নিজের নাম লিখতে পারবে। পরের প্রশ্নে চলে যাই। আমরা কিন্তু ঝটপট শুধু প্রশ্ন আর উত্তর দেখে যাব, একটু মিনিং তোমাদেরকে বুঝিয়ে ঝটপট করে ফেলবো, না হলে কিন্তু ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। পরের প্রশ্ন, হোয়াই ডাজ দ্য পোয়েট
রিপ্রোচ হিমসেলফ। এখানে রিপ্রোচ বলতে কি বোঝানো হয়েছে, সে নিজেকে কেন ধিক্কার জানাতো বা নিজের প্রতি তার কি নিয়ে আক্ষেপ ছিল। হি রিপ্রোচেস হিমসেলফ বিকজ হি ফিলস হি হ্যাজ ওয়েস্টেড হিজ ইয়ার্স অ্যান্ড অ্যাক্টেড অ্যাজ ফুলিশলি অ্যাজ দ্য রেস্ট অফ দ্য ফেইথলেস ওয়ার্ল্ড। সে এখানে নিজেকে ধিক্কার জানাতো কারণ তিনি মনে করত হি ফিলস হি হ্যাজ ওয়েস্টেড মানে সে তার পুরো জীবনটাকে নষ্ট করেছে, আর বাকি অবিশ্বাসী পৃথিবীর মতো তিনিও নির্বোধের মতন কাজ করে গেছেন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য আলটিমেট মেসেজ অফ দ্য পোয়েম? এই কবিতার সর্বশেষ যে বার্তা তা কি? দ্য মেসেজ ইজ ওয়ান অফ হোপ, আশার বার্তার কথা বলা হয়েছে। ইট কনভেজ দ্যাট এভরি ইন্ডিভিজুয়ালস লাইফ হ্যাজ ভ্যালু। এটা প্রকাশ করে যে প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য আছে এবং এভরিওয়ান ক্যান মেক ইউনিক ইম্প্যাক্ট, এবং এখানে প্রত্যেকেই বিশেষ কিছু করার ক্ষমতা রাখে। হোয়াট ডাজ দ্য এন্ডলেস ট্রেনস অফ দ্য ফেথলেস মিন? অর্থাৎ দ্য এন্ডলেস ট্রেন অফ দ্য ফেথলেস মিন, এটা বলতে কি বোঝানো হয়েছে? ইট রিফার্স টু দ্য লার্জ নাম্বার অফ পিপল হু হ্যাভ লস্ট দেয়ার আইডলস, হোপ অর অনেস্টি ইন এ সিনিক্যাল ওয়ার্ল্ড। এর মানে হচ্ছে এটা এমন একটা বিশাল সংখ্যক মানুষকে বোঝায় যারা এই স্বার্থপর পৃথিবীতে তাদের আদর্শ, তাদের যে আশা বা তাদের যে সততা সবকিছু হারিয়ে ফেলেছে। পরের প্রশ্ন চলে যাই, হোয়াই ডাজ দ্য পোয়েট কল হিমসেলফ ফুলিশ? কবি কেন নিজেকে বোকা ভেবেছেন? বিকজ হি ফিলস হি ল্যাকস উইজডম অ্যান্ড হ্যাজ স্পেন্ড হিজ লাইফ কোয়েশ্চেনিং ইটস ভ্যালু উইদাউট ফাইন্ডিং এ মিনিংফুল রেজাল্ট। কারণ তিনি অনুভব করেন যে তার প্রজ্ঞা, এই যে জ্ঞানের অভাব, এবং তিনি তার জীবনকে শুধুমাত্র মূল্য নিয়েই প্রশ্ন করেই কাটিয়ে দিয়েছেন, তিনি তার সার্থক কোনো ফলাফল খুঁজে পাননি। What does vainly crave the light symbolize? It symbolizes the desperate but often unsuccessful human struggle to find truth, knowledge and spiritual guidance. এটা সত্য যে জ্ঞান বা আধ্যাত্মিক পথ পাওয়ার জন্য মানুষ কিন্তু মরিয়া, কিন্তু প্রায়ই ব্যর্থ হওয়া সংগ্রামকে বোঝায়। হোয়াট ইজ দ্য পোয়েটস ফাইনাল অ্যান্সার অ্যাবাউট লাইফ? কবির সর্বশেষ উত্তর কি তার জীবন নিয়ে? হিজ অ্যান্সার ইজ দ্যাট ইয়োর এক্সিস্টেন্স ইটসেলফ ইজ দ্য পারপাস। তার উত্তর হচ্ছে যে নিজের অস্তিত্বটাই হচ্ছে একটা জীবনের উদ্দেশ্য। সিম্পলি বিং হিয়ার অ্যান্ড হ্যাভিং অ্যান আইডেন্টিটি মেক্স লাইফ মিনিংফুল। শুধু পৃথিবীতে বেঁচে থাকা এবং নিজস্ব একটা পরিচয় থাকাটাই হচ্ছে জীবনকে অর্থবহ করে তোলে। হাউ ডাজ দ্য টোন চেঞ্জ ইন দ্য পোয়েম? দ্য টোন শিফটস ফ্রম ডিসপায়ার অ্যান্ড স্যাডনেস অ্যাট দ্য বিগিনিং টু হোপ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অ্যাট দ্য ভেরি এন্ড। এখানে বলা হয়েছে যে কবিতার সুর কিভাবে চেঞ্জ হয়েছে। কবিতার সুর তো না, এটা মেইনলি বোঝানো হয়েছে যে কবিতার শুরুতে কি টাইপের কথা বলা হয়েছে এবং শেষে কি টাইপের কথা বলেছে। দ্য টোন শিফটস ফ্রম ডিসপায়ার অ্যান্ড স্যাডনেস অ্যাট দ্য বিগিনিং টু হোপ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অ্যাট দ্য ভেরি এন্ড। কবিতার সুর শুরুতে ছিল হতাশা এবং দুঃখ, এটা থেকে শুরু হয় এবং একদম শেষে গিয়ে কি হয়, আশা এবং আত্মবিশ্বাস এইটাতে পরিবর্তিত হয়ে যায়। মানে শুরুতে ছিল দুঃখ, একদম মন খারাপ বা হতাশা, তার থেকে চেঞ্জ হয়ে যায় কি আশা, আত্মবিশ্বাসে পরিণত হয়ে যায়। তাহলে ওমি ও লাইফের টপ 10 কোয়েশ্চেন্স আমরা দেখে নিলাম যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সাথে আমরা সামারিটাও একটু শর্ট করে দেখে নিলাম। এইটার শর্ট একটা সামারি দেখে নেই, ঠিক আছে? আমি জাস্ট ঝটপট করে তোমাদেরকে সামারিটা একটু বলে দিব। দ্য পোয়েম সেলিব্রেটস দ্য ম্যাজিক অফ রিডিং। এইখানে এই কবিতাটি বই পড়ার জাদু নিয়ে লেখা। It describes how books take us to new worlds and introduce us to new people without moving from our seat. বই আমাদেরকে এক জায়গাতে বসিয়ে রেখে ভিন্ন দেশের মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়। The poet calls each book a magic box that holds endless treasure like adventure and knowledge. এইখানে কবি বইটাকে একটা ম্যাজিক বক্স বলেছেন যার ভেতরে নানান রকম স্বপ্ন আর জ্ঞান লুকিয়ে আছে। It teaches us that while our bodies stay in one place, our minds can travel anywhere through imagination. এইটার মাধ্যমে আমরা বুঝি যে আমাদের শরীর এক জায়গায় থাকলেও বই আমাদের মনকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারি বা মনটাকে বিভিন্ন দেশে ঘোরাতে পারি। তাহলে আমি তোমাদেরকে বুকসের যে সামারি অর্থাৎ বইয়ের যে সামারিটা ওটা দেখিয়ে দিলাম। এবার কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব?
বুকস অ্যাজ, এইখানে কবি বই নিয়ে কি বুঝিয়েছেন বা কি ব্যাখ্যা করেছেন? দ্য পোয়েট ডিসক্রাইবস বুকস অ্যাজ ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার অ্যান্ড ম্যাজিক বক্সেস। এখানে কবি বইকে বিস্ময়ের জগৎ এবং একটা ম্যাজিক বক্স মানে জাদুর বক্সের সঙ্গে তুলনা করেছেন। দে আর এ সোর্স অফ এন্ডলেস ইমাজিনেশন অ্যান্ড নিউ আইডিয়াস, এগুলো অন্তহীন একটা কল্পনা বা নতুন চিন্তার উৎস। পরের প্রশ্ন, হোয়াট হ্যাপেন্স ওয়েন ওয়ান ওপেন্স এ বুক? যখন একজন বইটা খুলে তখন কি ঘটে? ওয়েন সামওয়ান ওপেন্স এ বুক, যখন একজন বই খুলে, নিউ আইডিয়াস, people and places rise in their imagination, making the real world around them melt away. এটার মানে হচ্ছে যখন কেউ একজন বই খোলে তখন তার কল্পনায় বা নতুন চিন্তায় মানুষ এবং স্থান, ওই যে নতুন নতুন স্থান, নতুন নতুন মানুষ জেগে ওঠে, যা তার চারপাশের বাস্তব জগৎকে ভুলিয়ে দেয় বা মিলিয়ে যায়। পরের প্রশ্ন, why does the poet say the room we sit in melts away? Because when we are deeply involved in reading, we forget our physical surroundings and enter the world created by the বুক। কারণ যখন আমরা পড়ায় গভীরভাবে মগ্ন থাকি তখন আমরা আমাদের চারপাশের পরিবেশটাকে ভুলে যাই আর বইয়ের তৈরি করা জগতেই আমরা প্রবেশ করি। পরের প্রশ্ন, হাউ ক্যান এ বুক বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড? বই কিভাবে আমাদের একজন খুব ঘনিষ্ঠ বন্ধু হতে পারে? ওয়াইল রিডিং উই মিট ক্যারেক্টার্স হু ফিল রিয়েল। যখন আমরা বই পড়ি তখন আমাদের কাছে এই চরিত্রগুলো কি মনে হয়? বাস্তবের মতনই মনে হয়। উই শেয়ার দেয়ার অ্যাডভেঞ্চার্স অ্যান্ড ফিলিংস which makes them feel like a close friend. আমরা তখন তাদের ওই সকল ক্যারেক্টারদের অভিযান বা অনুভূতিগুলো ভাগ করে নেই যা তাদের একজন ঘনিষ্ঠ বন্ধুর মতন অনুভব করায়। What does the phrase sail along the page mean? It means traveling through the stories and information in a book, just like a ship sails across the sea to reach a new land. এর অর্থ হচ্ছে যে বইয়ের গল্প এবং তথ্যের মধ্য দিয়ে ভ্রমণ করা ঠিক যেমন একটা জাহাজ সমুদ্র পাড়ি দিয়ে নতুন কোনো দেশে পৌঁছায়। Why are books compared to magic box? কেন বইকে একটা ম্যাজিক বক্স মানে জাদুর বক্সের সঙ্গে তুলনা করা হয়েছে? Books are called magic boxes because even a child can unlock them with a touch and find amazing treasures of stories and knowledge inside. বইকে জাদুর বক্স বলা হয় কারণ এটা শিশুর স্পর্শের মাধ্যমে এটা খুলতে পারে এবং এর ভেতরের গল্প ও জ্ঞানের চমৎকার সব সম্পদ খুঁজে পাওয়া যায়। মানে একটা বাচ্চাও কিন্তু বইটাকে খুলতে পারে এবং এর ভেতরে থাকা সকল কিছু গল্প বা জ্ঞান সবকিছু সে খুঁজে পেতে পারে। পরের প্রশ্ন, where is the body and mind during reading? পড়ার সময় আমাদের শরীর বা আমাদের মন এগুলো কোথায় যায়? During reading our body stays in the chair but our mind travels far away into the world of book. যখন কিনা আমরা বই পড়তে থাকি আমাদের শরীর কিন্তু চেয়ারেই থাকে অর্থাৎ বাস্তব যে জগৎটা, কিন্তু আমাদের মন থাকে বইয়ের জগতের দিকে, মানে বইয়ের জগতে যেদিকে আমরা যা পড়ছি আমরা নিজেদেরকে ওই দিকেই নিয়ে চলে যাই। পরে, what do books hold between their outside covers? Books hold all kinds of treasures for book lovers, including adventures, historical eras, new people and লিমিটলেস আইডিয়াস। বই প্রেমীদের জন্য বই মলাটের ভেতরে সব ধরনের সম্পদ ধরে রাখে যার মধ্যে রয়েছে কি কি? অভিযান, ঐতিহাসিক যুগ, নতুন মানুষ, সীমাহীন চিন্তা, এগুলো। হাউ ডু বুকস affect a child imagination? একটা বই একটা বাচ্চার মাইন্ডকে কিভাবে পরিবর্তন করে দিতে পারে বা কি চেঞ্জেস বা কি প্রভাব ফেলতে পারে? Books spark a child's imagination by opening doors to endless possibilities and allowing them to dream and learn endlessly. বই অসীম সম্ভাবনা দরজা খুলে দিয়ে একটা শিশুর যে কল্পনা শক্তি সেটাকে জাগিয়ে তোলে এবং তাকে অন্তহীনভাবে স্বপ্ন দেখতে আর শিখতে সাহায্য করে। লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল মেসেজ অফ দ্য poem? The message is that books are powerful tools of transformation. বই হচ্ছে পরিবর্তনের একটা শক্তিশালী মাধ্যম। They enrich our hearts and minds by connecting us to a wider world, our physical reach. এটার বলতে বোঝায় আমাদের শারীরিক সীমানার বাইরে এক বিশাল জগতের সাথে আমাদেরকে যুক্ত করে বই আমাদের হৃদয় আর মনকে সমৃদ্ধ করে। তো গেল, তারপরে চলে আসি দ্য স্যান্ডস অফ ডি। The poem tells the tragic story of a young girl named Mary who goes to the sands of the river Dee to
to call her cattle home. এই কবিতাটি মেরি নামের একটা কিশোরীর করুণ মৃত্যুর গল্প বলা হয়েছে, আর যেটা কিনা ডি নদীর বালুচরে তাকে গরু আনতে পাঠানো হয়েছিল. While she is along, a sudden tide and thick mist trap her and she see. কিন্তু হঠাৎ আসা জোয়ার ও ঘন কুয়াশায় সে আটকে পড়ে সমুদ্রে ডুবে মারা যায়. Although her body is later found by fishermen, boatmen claim to still hear her voice calling across the sands. আর জেলেরা তার মৃতদেহটা উদ্ধার করলেও লোকমুখে শোনা যায় যে তার অতৃপ্ত আত্মা এখনো সেই বালুচরে গরু ডাকার জন্য ডাক দিয়ে বেড়ায়. It highlights the cruel power of nature and the sadness of a life lost too soon. এটা প্রকৃতির একটা ভয়াবহ ক্ষমতা এবং মানুষের যে অসহায়ত্ব এটাকেই ফুটিয়ে তোলে. পরে আমরা আমাদের কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাই. প্রশ্ন হচ্ছে, why was Mary sent to the sands of D? মেরিকে কেন পাঠানো হয়েছিল? Mary was sent to the sands of D to call the cattle home. মেরিকে পাঠানো হয়েছিল গরু ডাকতে. She went out alone into the wild weather to perform this simple task. তাকে পাঠানো হয়েছিল গরু ডাকার জন্য এবং সে একা ওই খারাপ একটা আবহাওয়ার মধ্য দিয়ে গিয়েছিল. পরের প্রশ্ন, how does the poet describe the weather? কবি কিভাবে এই আবহাওয়াটাকে ব্যাখ্যা করেছেন? The poet describes the weather as wild. A thick rolling mist came down which made it impossible for Mary to see her way back. তখনকার আবহাওয়াটা এরকম ছিল যে ঘন একটা কুয়াশা নেমে এসেছিল, যার ফলে মেরি পথ হারিয়ে ফেলে এবং সে আর আসতে পারে না. What does the cruel crawling foam signify? It portrays the sea as a cruel force that slowly but surely trapped and killed Mary. এটা হচ্ছে সমুদ্রের ভয়ঙ্কর একটা রূপকে বোঝায়. সমুদ্রকে এখানে একটা নির্দয় শক্তির কথা বা নির্দয় শক্তি বলা হয়েছে. What happened to Mary in the poem? মানে মেরির সাথে কি ঘটেছিল এখানে বা কবিতায় কি হয়েছিল? Mary got trapped by the rising tide and the rolling mist. She could not find her way home and unfortunately drowned in the sea. সে আসলে জোয়ার আর কুয়াশায় আটকে পড়ে যায় এবং পথ হারিয়ে সমুদ্রেই ডুবে মারা যায়. পরে, how was Mary's body discovered? মেরির দেহ মানে মেরির যে মরদেহটা সেটা কিভাবে আবিষ্কৃত হয়েছে বা কিভাবে পাওয়া গিয়েছে? Her body was discovered by fishermen in their salmon nets. অর্থাৎ জেলেরা তাদের মাছ ধরার জালে মেরিকে খুঁজে পায়. They saw her golden hair shining among the stakes of the river Dee. তারা হচ্ছে মেরির যে সোনালী চুল সেটা দেখতে পায় এবং তাকে উদ্ধার করে. What do the boatmen hear after Mary's death? মাঝিরা কি শুনতে পেয়েছিল? Even after her death, the boatmen claimed to hear Mary's voice. অর্থাৎ মেরি মারা যাওয়ার পরেও মাঝিরা তার আওয়াজ শুনতে পায়. They hear her calling the cattle home across the sands of D. অর্থাৎ মেরির মৃত্যুর পরেও মাঝিরা বালুচরে তার গরু ডাকার যে আওয়াজ সেটা শুনতে পায়. পরের প্রশ্ন রয়েছে যে, what does the rolling mist symbolize? The rolling mist symbolize uncertainty, danger, and unpredictable power of nature that led to Mary's. How does nature act as an antagonist in the poem? নেচার এখানে কিভাবে ভিলেন হিসেবে কাজ করে? নেচার অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যান্টাগনিস্ট অর্থাৎ ভিলেন বাই ক্রিয়েটিং ডেডলি কন্ডিশনস লাইক দ্য মিস্ট অ্যান্ড টাইড দ্যাট ডিরেক্টলি কজ দ্য ডেথ অফ দ্য ইনোসেন্ট গার্ল. এখানে প্রকৃতি ভিলেন হিসেবে কাজ করছে কারণ তার জোয়ার আর কুয়াশার কারণেই তো মেরি মারা যায়. সো এই জন্য এখানে প্রকৃতি ভিলেন হিসেবে কাজ করছে. হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম? থিম হচ্ছে, দ্য সেন্ট্রাল থিম ইজ দ্য ট্র্যাজিক পাওয়ার অফ দ্য নেচার and the vulnerability of human life. It also highlights the presence of loss and grief. এখানে এই কবিতার মূল বিষয়বস্তুটা হচ্ছে মানুষের অসহায়ত্ব এবং প্রকৃতির যে বিধ্বংসী ক্ষমতা তাই ফুটে উঠেছে. টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এটার শর্ট সামারি হচ্ছে, দ্য পোয়েট অ্যাড্রেসেস টাইম অ্যাজ অ্যান গোল্ড জিপসি ম্যান. এখানে কবি সময়কে একটা বৃদ্ধ যাযাবর হিসেবে সম্বোধন করেছেন. হু নেভার স্টেজ ইন ওয়ান প্লেস, যে কিনা একটা জায়গার মধ্যে কখনো স্থির থাকে না. দ্য স্পিকার প্লেটস with time to stay for just one day, offering precious gifts like silver bells, a golden ring and a beautiful songs. এইখানে যে বক্তা আছে সে সময়কে মাত্র একদিনের জন্য থেকে যাওয়ার জন্য অনুরোধ করে এবং তার বিনিময়ে সে তাকে রূপার ঘণ্টা, সোনার আংটি বা গানের মতন মূল্যবান উপহারও দিতে চান. However,
time is unstoppable and indifferent to human desires. এখানে বলা হয়েছে যে সময় কারোর জন্য থেমে থাকে না। It has traveled through ancient cities like Babylon and Rome and continues its journey into the future, never pausing for anyone. এখানে বলা রয়েছে যে সময় তো কারোর জন্য তোয়াক্কা করে না, সে বেবিলন বা রোমের মতন প্রাচীন যে শহরগুলো আছে তা পার করে তার অন্তহীন যাত্রা চালিয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আমি আর প্রশ্নের উত্তরগুলো আর তোমাদেরকে বলছি না, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। তোমরা এখান থেকে প্রশ্নের উত্তরগুলো পড়ে নিও। যদি তোমাদের কোনো সমস্যা হয় এই প্রশ্নের কোনো উত্তর বুঝতে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এটার প্রশ্ন এবং উত্তর দুইটাই কিন্তু এখানে দেয়া আছে। টোটাল 10টা প্রশ্ন এখানে দেয়া আছে, 10টা প্রশ্ন প্লাস উত্তর। এরপরে লাস্ট আমাদের যে একটা কবিতা রয়েছে সলিটিউড, এইটার সামারিটা আমি তোমাদেরকে বলে দিই। এইটারও সেম ভাবে আমি সামারি বলে দিব। এরপরে যে 10টা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলো একটু আমি তোমাদেরকে শর্ট করে দেখিয়ে দিই, ঠিক আছে? সলিটিউডের সামারির মধ্যে রয়েছে দ্য পোয়েম এক্সপ্লোরস দ্য আইডিয়া দ্যাট পিপল আর হ্যাপি টু বি উইথ ইউ ডিউরিং ইউর গুড টাইমস। এখানে বলা রয়েছে যে এই কবিতাটা একটা মানুষের জীবনের কঠোর একটা সত্যকে তুলে ধরে, যে সুখের সময় সবাই পাশে থাকে, বাট দে লিভ ইউ ওয়েন ইউ আর ইন ট্রাভেল। বাট যখন কিনা তুমি দুঃখে থাকো তখন তোমার পাশে কেউ থাকে না। এটা আসলে সবার ক্ষেত্রেই হয়। সুখের সময় সবাই থাকে, সুখের সময় ফ্রেন্ডের অভাব নেই, আর দুঃখের টাইমে কাউকেই খুঁজে পাওয়া যায় না। দ্য পয়েট সেইজ লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ। কবি বলেছেন হাসলে জগৎ তোমার সাথে হাসবে, কিন্তু কাঁদলে তোমাকে একাই কাঁদতে হবে। উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালোন, অর্থাৎ কাঁদলে কিন্তু তোমাকে একাই কাঁদতে হবে। ইট সাজেস্ট দ্যাট প্লেজার ইজ শেয়ার্ড বাই মেনি বাট সরো ইজ এ পার্সোনাল জার্নি দ্যাট এভরিওয়ান মাস্ট ফেস বাই দেমসেলভস। এখানে বলা রয়েছে যে আনন্দ সবাই ভাগ করে নিতে চায়, কিন্তু কষ্টের বোঝা নিজেকেই বইতে হয়। আলটিমেটলি লাইফ ইজ লাইক এ ফিস্ট ওয়ার এভরিওয়ান জয়েন্টস ফর দ্য ফুড। এখানে বলা রয়েছে যে জীবন যেন একটা ভোজ সবার মতন, যেখানে সবাই আমোদ প্রমোদ করতে আসে, বাট one must walk through the narrow aisles of pain all alone. এখানে বলা রয়েছে যে পৃথিবী হচ্ছে একটা ভোজ সবার মতন, যেখানে কিনা সবাই আমোদ প্রমোদ করতে আসে, কিন্তু ব্যথার এই সরু গলি দিয়ে মানুষকে একাই হেঁটে যেতে হয়। তো এই হচ্ছে আমাদের সলিটিউড, এইটার যে সামারি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু 10টি প্রশ্ন, যা কিনা অবশ্যই তোমার পরীক্ষায় আসবেই আসবে। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে, মিনিং বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। আর মিনিং বুঝে যদি পড়ো তাহলে যেখান থেকে কোয়েশ্চেন করুক না কেন তুমি অবশ্যই পারবে। আমি তোমাদেরকে এগুলো আর লাইন টু লাইন পড়ে শোনালাম না বা বললাম না। তোমরা যদি এখানে না বোঝো তাহলে আপুকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে স্টোরি নিয়ে এরকম টাইপের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখিয়ে দিব, এবং সেই সাথে ডায়ালগ আর স্টোরি, একদম টপ ইম্পর্টেন্ট 5টি করে ডায়ালগ এবং স্টোরি তোমাদেরকে আমি দিয়ে দিব, যেখান থেকে 100% কমন তোমরা পাবেই পাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবে। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।